হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি 2021 সালেও যা ঘটেছে তার পুনরাবৃত্তি আবার এই 2026-এও হলো। আমার শুধুমাত্র বিজেপি দলকে সাপোর্ট করার কারণে আর বিজেপি দলকে দল করার জন্য এই টিএমসি পার্টির অত্যাচার আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। আর তার পুরোপুরি সাপোর্ট দিচ্ছে আমাদের ফলতা থানা, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ। কোনো বিনা কারণে আমাকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে দিয়েছে। আমি একদম অসহায় অবস্থায় এখন ঘুরছি। আমি কি করবো তাও জানি না। 26-এ কি হবে, তবে আমার মহামান্য আদালতের উপর ভরসা আছে যে আমি সুবিচার পাবো। রাজ্য বিধানসভা নির্বাচন 2021 সালেও ভোট পরবর্তী হিংসা ডানা কেটে গেছিল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ঘরে ঘরে, এবং তারপরেও 2026-এর নির্বাচনে ছাড় পাচ্ছে না বর্তমান বিরোধী দল, সেই দলের কোনো কর্মীরাও। ঘরছাড়া হতে হচ্ছে, ফের ঢুকছে মিথ্যা মামলা। বাম আমলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ছিলেন যে মিথ্যা মামলা দিত বামেরা, আর তৃণমূলের আমলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে মিথ্যা মামলায় ভাসছে বিজেপির বিভিন্ন কর্মী থেকে বিভিন্ন সমর্থকরা। ব্যবসায়ী থেকে পলিটিশিয়ান বানিয়ে দিচ্ছে নাকি মিথ্যা মামলা দিয়েই। তেমনই এক ঘটনা ফলতা থানার অন্তর্গত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবং ফলতা থানার অন্তর্গত ফলতা বিধানসভার। তেমনই এক ঘটনা তুলে ধরবো আজ আমরা। মানুষ ঘর ছাড়া, 21 সালে 56 দিন এবং 26 সালে যে কতদিন থাকতে হবে তা কেঁদে সাংবাদিকদের সামনে বলতে বাধ্য হলেন আক্রান্ত সমর্থক দরদি। তার অপরাধ, সে বিজেপিকে সমর্থন করে। কি হয়েছে ঘটনা, কি জানাচ্ছে উকিলবাবু থেকে শুরু করে আক্রান্ত নীলোৎপল বাবু, শুনুন। বলছি, আপনার নামে যে অভিযোগ করেছে সেই অভিযোগকারীকে আপনি কিভাবে চেনেন? যে অভিযোগকারী আমাদের পাশের গ্রামের ছেলে, আমার সাথে ভালো সম্পর্ক, কিন্তু ও যেহেতু অন্য পার্টি করে ওই পলিটিক্যাল কারণেই হয়েছে। তো আমার নামে একটা নয় একাধিক মামলা রয়েছে, সব মিথ্যা মামলা। আর আমাদের ফলতা থানাটা অ্যাকচুয়াল চলে পার্টি অফিসের তত্ত্বাবধানে। এই যে আমাদের রুলিং পার্টি অফিস আছে, এদের যারা প্রতিনিধিত্ব করেন, এরা যেটা বলে, যার উপরে ওদের নজর পড়ে, যাকে মনে করে ফাঁসাবে, তাকে এই মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা, ফাঁসানো, ব্যবসা বন্ধ করা, সমস্তটাই ওই পার্টি অফিসের তত্ত্বাবধানে হয়। আমি তো একা ভিকটিম নই, এরকম ভিকটিম প্রচুর রয়েছে আমাদের ফলতা থানায়। ওরা যেটা মনে করে সেটাই করে, এই হচ্ছে ব্যাপার। এই যে বারবার আপনাকে পুলিশ ডেকে নিয়ে যেত, আপনাকে লোকাল অ্যাডভোকেট থেকে কাউকে সাহায্য চেয়েছিলেন? লোকাল অ্যাডভোকেট কেউ সাহায্য করবে না, ডায়মন্ড লোকাল অ্যাডভোকেট কেউ সাহায্য করবে না, সবাই ভয় পায়। ফলতা থানাটা অ্যাকচুয়াল রুলস অ্যান্ড রেগুলেশন বলে কিচ্ছু নেই। এখানে যা হয় সব গায়ের জোরে হয়, পার্টির তত্ত্বাবধানে হয়। এখানে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, যার কারণে আমার সমস্ত ব্যবসা বন্ধ। আমি বাড়ি ছাড়া, দীর্ঘদিন বাড়ি ছাড়া। এই ফের 26-এ ফের বাড়ি ছাড়া হতে হলো আমাকে। সমস্তটাই মিথ্যা, ফলস কেস, মিথ্যা মামলা। আমার একটা খুব আমাকে নিজে খুব অসহায় লাগে, যে আমি ভাবি মাঝে মাঝে যে আমি একজন স্বাধীন ভারতের নাগরিক হয়ে আমার কি কোনো অধিকার নেই যে কোনো রাজনৈতিক দলকে আমার স্বেচ্ছায় সাপোর্ট করার? এই যে আমি আজকে বাড়ি ছাড়া, আমার যে একাধিক ব্যবসা সমস্ত বন্ধ। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম, আমার সমস্ত ব্যবসা বন্ধ। এর জন্য দায়ী কে? আমার এই অসহায় অবস্থার জন্য দায়ী কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, না আমাদের দেশের রাষ্ট্রপতি? এটা আমার কাছে প্রশ্ন, আমার নিজের কাছে প্রশ্ন। পার্টির দিক থেকে শুনুন, ব্যাপারটা হয়েছে কি, আমি নিজের মতো করে চেষ্টা করছি, পার্টিকেও জানিয়েছি, যারা আছেন জানিয়েছি। অ্যাকচুয়ালি আমি খুব মর্মাহত, আমি হতাশাগ্রস্ত। আমি কী করবো নিজেই ঠিক করতে পারছি না। আমার বাড়িতে আমার একটাই ভাইপো ক্যান্সার পেশেন্ট, মা স্ট্রোক রুগী, আমার ছোটো বাচ্চা রয়েছে। সবাইকে ছেড়ে আমাকে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে বাইরে, পাগলের মতো ঘুরছি। আমার সমস্ত ব্যবসা বন্ধ। আমি সরাহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম, আমার সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছে এই মিথ্যা মামলায় ভাসিয়ে। যখন যাকে মনে হয় থানায় ডেকে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দেয়। যার সাথে আমার যে এই 26-এ যে আবার যে মামলাগুলো আমার নামে দিয়েছে, তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। যেদিনকে ক্রাইম হয়েছিল সেদিনকে আমি আমার বাড়িতেই ছিলাম, আমার অফিসে ছিলাম। আমার অফিসে আছে, সিসিটিভির আন্ডারেই আমি ছিলাম, তবু আমার নামে কেস দিয়ে দিল। আমাকে নিয়ে গেল 17 তারিখে, ধরে নিয়ে গিয়ে আমাকে সারাদিন রাত 12টা পর্যন্ত বসিয়ে রেখে ছেড়ে দিল, আটকে রেখে দিল, দিয়ে ছেড়ে দিল। দেওয়ার পরে আবার ফের শুনছি আমার নামে এফআইআর হয়েছে। আপনি কি পার্টি করতেন এবং সেই পার্টির রাজ্য অফিসকে জানিয়েছিলেন কি? রাজ্য অফিসকে আমাদের যারা আছেন, দিলীপ দাকে আমি জানিয়েছি, দিলীপ ঘোষ মহাশয় আমার সাথে সুসম্পর্ক, আমি জানিয়েছি। আমাদের রাজ্যে যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানিয়েছি। আমাদের ফলতানার বিষয়টা কি হয়েছে এখন, যে ওখানে নিরপেক্ষ কেউ থাকতে পারবে না। আপনার বিজেপি সিপিএম তো অনেক দূরের গল্প, নিরপেক্ষ কেউ থাকতে পারবে না। যা থাকবে ফলতায়
সবাইকে ওদের পিছনে ঘুরতে হবে, ওদের এই ওদের বলতে পার্টিটার নাম বলুন। টিএমসি পার্টির যারা আছেন ওদের পিছনে ঘুরতে হবে, ওদের সঙ্গ দিতে হবে, ওদের সঙ্গে লুট করতে হবে, ওদের প্রশ্রয় দিতে হবে, না যে না দেবে সেই হচ্ছে ওদের রোষে পড়বে আর এই তার ফল হচ্ছে আমার মতো বলতে না হবে। করলেই এই হ্যাঁ, ধরনের হুম। অত্যাচার শিকার হতে হতে হ্যাঁ, হবে। ওখানে টিএমসি ছাড়া কোনো কিছু হবে না, ওখানে কেউ নিরপেক্ষও থাকতে পারবে না। বিজেপি যারা ঊর্ধ্বতন আছেন আমি জানিয়েছি, আমার যারা রাজ্য স্তরের জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে জানিয়েছি, ওনারাও ওনাদের মতো হেল্প করছেন। আর কয়েকদিন পরেই ইলেকশন। মানে প্রতিবার কি ভোট আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, ভোট আসলে ভোটের আগেই এগুলোকে মানে ঘটানো হয়। আজকে নীলটপাল হালদারের শুনানি ছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে, কোর্ট নম্বর 5। আমরা যা যা প্রেয়ার করেছিলাম তার মধ্যে আমাদের লিস্ট অফ কেসেস যা যা দিয়েছিল পুরো ওটা দিয়ে দিয়েছে, এবং যেটা পেন্ডিং আমরা চেয়েছিলাম যে 81 অফ ফলতা পিএস 81 অফ 2026 ওটাও দিয়ে দিয়েছে উইথ FIR অ্যান্ড রিটেন কমপ্লেন্ট। আমরা এবার নেসেসারি স্টেপস যা নেব সব কিছু। তো কমপ্লেনে মোটামুটি কি অভিযোগ দিয়েছে পুলিশ? অভিযোগ দিয়েছে যেটা আমাদের একটু দেখতে হবে যে এফআইআরটা আমরা এখনো পেরিউজ করিনি পুরোটা, কোর্ট থেকে আমাদের ওই লার্নেড অ্যাডভোকেট ফর স্টেট দিয়েছে, অলরেডি আমাদের হ্যান্ড ওভার করেছে। আমরা লেট আস গো থ্রু দি রিটেন কমপ্লেন্ট ফার্স্ট, তারপরে উইল টেক নেসেসারি স্টেপস ফর দি লার্নেড কোর্টগুলো। এটা হচ্ছে মেন বক্তব্য আমাদের। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে আমার 17 তারিখে আমার মক্কেলকে ফলতা থানার কিছু অফিসার, তারা বলেন যে তারা ফলতা থানার অফিসার, কিছু এসে আর কিছু লোকাল গুন্ডা বাহিনী পলিটিক্যালি মোটিভেটেড ফর দ্য কারেন্ট পলিটিক্যাল ডিসপেন্সেশন অফ দ্য স্টেট, তারা আসে এবং কে অ্যালং উইথ দ্য পুলিশ, তারা আসে পুলিশের সাহায্যে ওকে তুলে নিয়ে আমার মক্কেলকে নীলটপাল হালদারকে তুলে নিয়ে যায়। তখন যে জিজ্ঞেস করে আমায় কি কারণে তোলা হচ্ছে বা আপনারা কারা, আপনাদের নেম ট্যাগস কোথায়, বা আপনাদের কি কারণে আমার ডিটেনশন করছে বা কি কারণে আমাকে পিক আপ করছে, তখন এটা সে জিজ্ঞেস করে তাকে কিছু বলা হয় না, তাকে জোরজার করে তুলে নিয়ে গিয়ে সেই সিসিটিভি ফুটেজও আছে, তাকে জোরজার করে হাতে বলে কিছু বলার দরকার নেই, আপনি গাড়িতে আসুন। গাড়িতে এসে ওকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে যখন দেখা ওরা বলে কি আমি থানায় নিয়ে যাচ্ছি, বাড়ির যারা ওখানে ছিল তাদেরকে বললাম থানায় নিয়ে যাচ্ছে, থানায় এসে দেখা করুন। ওকে মাঝ রাস্তা থেকে থানার দিকে না গিয়ে অন্য রাস্তায় ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে গিয়ে সেখানে গিয়ে ভয় টয় দেখানো হয়, শাসানো হয়, মানে ভোটে যেন কোনো রকম ভাবে সে প্রচারে যে দল করে আর কি, সেই দলে যাতে কোনো কারণে যাতে প্রচার না করে, কোনো কারণে যেন সেই মিটিং মিছিল বা কোনো রকম প্রোপাগ্যান্ডা সে নিজেকে না ইনভলভ করে, এবং যেন ভোট দিতে অতি অবশ্যই না ভোট দিতে না যায়, ভোট কিন্তু আসলে তাকে দেখা না যায়। তো এই কারণে আমরা পুলিশকে জিজ্ঞেস করি, পুলিশ বলে তোমার নামে একটা FIR হয়ে আছে। সেই FIR ভিত্তিতে তোর উপর যখন জিজ্ঞেস করে সেই FIR নাম্বার কত, বলে 81 নম্বর FIR কত দিয়েছে, বলে তাহলে আমাকে একটা কপি দিন বা আমাকে একটা কমপ্লেন দিন যে কে কমপ্লেন আমার নামে করেছে, কি বৃত্তান্ত, কেন কমপ্লেন করেছে আমার নামে। বলে কিছু জানার দরকার নেই, ওকে তারপর তোকে ধরে ওখানে অত্যাচার করা হয়, ভেতরে ঢুকে কিন্তু থানার CCTVর সামনে ওকে নিয়ে আসা হয়নি, থানার ব্যাক ডোরে ঢুকে পরে আগে অন্য জায়গায় যখন চিল্লামিল্লি করতে আরম্ভ করে যে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যেতে, আর যখন কেওয়াস সৃষ্টি করে তখন ওকে থানার পেছন দিক দিয়ে ঢুকিয়ে থানার উপরে লক করে রাখা হয়, এবং সেখানে ওকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ভয় দেখানো, সব থেকে বড় কথা ভয় দেখানো হয়, এবং বলা হয় যে একের পর এক মামলায় ওকে জড়িয়ে দেওয়া হবে, যেটা এতগুলো মামলা জড়িয়ে দিয়ে যাতে ভোট এবং ভোটের পরে যাতে না আসে। আর বলে যদি ভোটে যদি আমরা যে যারা ছিলেন আর কি, তারপর যদি আমরা পাওয়ারে আসি বা দখলে থাকি, যেরকম আছি আর কি এখন যদি পাওয়ারে থাকি, তাহলে তোমার বাড়ি ঘর ধরে আমরা গুড়িয়ে দেবো, বাড়ি জ্বালিয়ে দেবো। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে ওর দোকান লুট হয়েছিল, ওর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং ওর যা যা ছিল যেখানে ওর যে ব্যবসা করতো সব ব্যবসা একদম পুরো মানে লুট করে ভেঙে চুড়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। সেই ভয় সে বুঝতে পেরেছে সেই পোস্টটা আছে, এই পোল এখন এসে গেছে, পোলের পরে যে পোস্টপল ভায়োলেন্সও একটা মানে অ্যাপ্রিহেন্ড করছিল, পোস্টপল ভায়োলেন্স হবে, ওকে মেরে দিতে পারে, ওকে তুলে নিয়ে যেতে পারে, ওকে একের পর এক মামলা দিয়ে ঢুকিয়ে দিতে পারে, জেলে রাখতে পারে করে। তো সেই ক্ষেত্রে আমরা একটা মহামান্য আদালতের কাছে একটা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেই রিট পিটিশন আজকে সকালে শুনানি হয়েছে, এবং কোর্টে আমরা কারণ আমরা জানতেই পারছিলাম আমাদের নামে কি FIR হয়েছে, হোয়াট ইজ দ্য কন্টেন্ট, আর আমার নামে কতগুলো FIR পেন্ডিং। আজকে আমাদের AG সাহেব এসেছিলেন, সলিসিটর জেনারেল এই অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন উনি এসেছিলেন, উনি এসে আজকে পুলিশের তরফ থেকে রিপোর্ট জমা করেন যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ফলতা পিএস 81 নম্বর মামলার জন্য, ওকে জোর করে মানে ইনভেস্টিগেশনের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং পরেও স্টেটমেন্ট রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়। এবার আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে কেসটা দেওয়া হয়েছে ওকে, সেই কেসটা সবগুলো সবগুলো কগনিজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স, এবং তার সঙ্গে আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে। এবং যে সময় ঘটনাটা বলা হয়েছে যে 15 তারিখ সন্ধ্যাবেলা 7:30টার সময় ও নাকি একজনকার বন্দুক দেখিয়ে ছিনতাই করেছে, এই কমপ্লেন ওর নামে। আমাদের স্পষ্ট CCTV ফুটেজ আছে যে ও সেই সময় এক্স্যাক্টলি তার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে ও সেই ভিসিনিটিতে যে ভিসিনিটিতে কমপ্লেন হচ্ছে যে এইখানে এই ঘটনাটা ঘটেছে, সেই কমপ্লেন থেকে অ্যাটলিস্ট ও 2 কিলোমিটার দূরে ছিল, এবং সেই CCTV ফুটেজ আমাদের কাছে আছে।
সেই ইলেকট্রনিক এভিডেন্সও আমাদের কাছে আছে, সেটা কোর্টের কাছে আমরা প্রডিউস করছি। কোর্ট বলে দিস ইজ নট দি কোর্ট যেখানে আমি এইটা ভেন্টিলেট করতে পারি, কারণ এটা রিড কোর্ট, অতি অবশ্যই এটা রিড কোর্ট। আমরা জানতে পেরেছি যে অ্যাটলিস্ট আমরা এতদিনে জানতে পেরেছি যে আমাদের নামে কমপ্লেনটা কি, কারণ আমরা তো সেটাই জানতে পারছি না। পুলিশ আমাকে সেটাও বলেন 17 তারিখ থেকে কালকে অবধি, গতকাল অবধি না কোর্টে গেছে এফআইআর কোর্টে আজকে সকালে ঢুকেছে, যেটা হচ্ছে আমাদের যে সেট রুলস, যেটা সেট প্রিন্সিপাল, সেটার এগেনস্টে 24 ঘন্টার মধ্যে এফআইআর পাঠানো উচিত হচ্ছে আপনার হচ্ছে কোর্টে, জিআর সেকশনে যাবে। সেই জিআর সেকশনেও এফআইআর যায়নি, সেই এফআইআর আজকে সকালে ঢুকেছে, কিন্তু তার জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে দেখানো যায় যে এফআইআর 17 তারিখের পর 18 তারিখে ঢুকেছে। সেই জন্য আমার মক্কেল কিছুতেই জানতে পারছি না। আজকে অতি কষ্টে এই কোর্টের সাহায্যে এবং কোর্টের অর্ডার অনুযায়ী আমরা আজকে এই কপিটি পেয়েছি এবং জানতে পারি আইনানুগ যেটুকু আমাদের ও বেল নেবে কি কোর্টের কাছে দেখাবে যে কেন ও ভেন্টিলেট করবে কোর্টের কাছে, যেটা প্রপার কোর্ট আছে তার কাছে ও ভেন্টিলেট করতে পারে যে আমরা এই কারণে আমি এখানে এই মামলাতে আমাকে অ্যারেস্ট করা যাবে। তার থেকে বড় কথা, পুলিশ তো নিয়ে গেছিল, এফআইআর হওয়ার পরে পুলিশ ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। যদি তাই যদি ধরে নেয় যে পুলিশ নিয়ে গেছিল, যদি ধরে নিই আমরা পুলিশ নিয়ে গেছিল ইনভেস্টিগেশন পারপাস, ইনভেস্টিগেশন ইজ ওভার, আমার মক্কেলকে ছেড়ে দিয়েছে, আমার মক্কেল পাশে দাঁড়িয়ে আছে। 17 তারিখের পরে পুলিশ নিজে স্বীকার করেছে 17 তারিখে এফআইআর হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে আমার মক্কেল নির্দোষ। তাহলে এফআইআর যে হয়েছে, যে এফআইআরগুলো হচ্ছে, সেই এফআইআরগুলো তাহলে মক্কেলকে জোর করে ফাঁসি এবং ভেতরে রেখে দেওয়ার জন্য ভোটের আগে এই কথাটা হাইলাইট করে আমরা এই মহামান্য আদালতের কাছে হোক বা আমরা লোকাল জুরিসডিকশন ম্যাজিস্ট্রেট বা আমরা সেশনসের কাছে আমরা আমাদের মতো অ্যাপ্লিকেশন যেটা করা সেটা করবো। মোটামুটি আমাদের যেটুকু ইন্টেনশন ছিল যে আমরা জানতে পারি অ্যাটলিস্ট মিনিমাম গণতান্ত্রিক অধিকার আমাদের, বা যেটা মিনিমাম কনস্টিটিউশনাল রাইট যেটা থেকে থাকে, আমার মক্কেলে যে একদিনের অ্যারেস্টই, every sinner has a future and every saint has a past, we all know this. আমার মক্কেল কি জন্য তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কি কারণ, সেইটুকু অ্যাটলিস্ট আজকে জানতে পারি যে কোর্টের হস্তক্ষেপে। আমরা এটাতে খুশি, আমরা কোর্টের অর্ডার যেটা হয়েছে কোর্টের অর্ডারকে আমরা ওয়েলকাম করছি। এবার নেক্সট যেটা স্টেপ নেওয়া সেটা আমরা নেব। কোর্টের অর্ডারে আমাদের এফআইআর যা হয়েছিল সেগুলো আজকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলেছে যাতে ওইখানে ওই স্থলে, যাতে ওর বাড়িতে এবং ওর অফিসের এলাকায় যাতে কোনো রকম স্ট্রিক্ট ভিজিল রাখতে বলতে বিএসকে বলেছে, যাতে কোনোভাবে আমার মক্কেল যাতে হ্যারাস না হয়, এইটুকু অর্ডার হয়েছে। এটা কোনো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, কারেক্ট, এই পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করতে বলা হয়েছে ওই এরিয়াতে, যাতে কোনো রকমভাবে ওর উপরে কোনো রকম অত্যাচার না হয়। এই কোর্ট আপাতত এই অর্ডার দিয়েছেন। এবার নেক্সট যেটা প্রসিডিউর আমরা সেটা করবো। এফআইআর যেটা হয়েছে, এফআইআর কি করে তাকে রাখা যাবে বা তাকে রাখা যাবে না, বা তাকে বেল নেবে কি করবে, সেটা আমার মক্কেল আমাকে যেন ফার্দার ইনস্ট্রাক্ট করবে, সেই অনুযায়ী হবে। কোর্টের অর্ডারে আপাতত যেটুকু আমার মেইন গ্রিভান্স ছিল যে আমি জানতে পারি আমার গণতান্ত্রিক অধিকার যেটুকু, যে আমি জানতে পারি আমার নামে কি এফআইআর হচ্ছে, সেটা তো আজকে জানতে পেরেছি। কিছু হোক না, কারণ এখানে তো যেটা পুলিশের দেওয়ার কথা পুলিশ তো সেটা করলো না। মানে অ্যাটলিস্ট আমার মক্কেলের ভার্সন হচ্ছে এটাই যে পুলিশের যেটুকু করার, যেটুকু পুলিশের একটা লোকের নামে এফআইআর হলো, পুলিশের তো উচিত তাকে জানানো কন্টেন্টস অফ দ্য এফআইআর। এটা ডিকে বাসু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে পুরনো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সাথেও বলা আছে যে তুমি আগে লোককে জানাবে যে তোমার নামে এই দোষ আছে, সে দোষ করতে পারে, তাকে জানাতে তো হবে মিনিমাম যে তুমি এই দোষটা করেছো, এই লোকটা কমপ্লেন করেছে, এই তারিখে এই ঘটনা ঘটেছে। তাকে যদি ডিটেন করা হয়, তার বাড়ির লোককে খবর দেওয়া, তার অ্যাডভোকেটকে খবর দেওয়া, তার অ্যাডভোকেটকে ডাকা, তার বাড়ির লোককে জানানো যে তোমার বাড়ির লোককে আমি তুলে নিয়ে এসেছি, যে তোমার বাড়ির লোকের নামে আমি ডিটেনশনে রেখেছি। ইভেন ইন কেস অফ ডিটেনশন এটা প্রযোজ্য। যদি আমি অ্যারেস্ট করছি না, আমি শুধু ডিটেন করে রাখছি, তাতেও বাড়ির লোককে ইনফরমেশন দেওয়া যে এই কারণে, অ্যাডভোকেটকে জানানো, ও যদি অ্যাডভোকেট চায় তো অ্যাডভোকেট জানানো, অ্যাডভোকেট চেয়েছে অ্যাডভোকেট পাইনি, এইটুকু তো জানানো যে আমাকে কি কারণে তুলে নিয়ে আসা হচ্ছে, আমার নামে কমপ্লেন, যাতে সেটা নিজের যেটুকু আছে, এই যে সিসিটিভি ফুটেজ যদি দরকার থাকতো তাহলে সিসিটিভি ফুটেজ দেখাতে পারতো, সেটাও তো বলা হয়নি যে কি কারণ। আমরা ধোঁয়াশার মধ্যে, পুলিশ আগে আসবে, আমাকে ওয়েট করতে হবে যে পুলিশ এফআইআর করেছে, পুলিশ সব থেকে সত্য, পুলিশ এফআইআর করেছে, পুলিশ আসবে, কখন আমায় তুলে নিয়ে যাবে, তবে আমি কোর্ট থেকে জানতে পারবো আমার নামে কি এফআইআর। দিস ইজ নট দি সেট, দিস ইজ নট দি প্রিন্সিপাল অফ ল। হ্যাঁ, একজনকার নাম জানা গেছে, আমি নামটা কি আছে এখন দেখে বলে দিচ্ছি। যা রিপোর্ট এসছে সেই রিপোর্টে দেখা গেছে যে সায়ন মণ্ডল নামে এক ব্যক্তি, শ্যামল মণ্ডলের ছেলে, জগন্নাথপুর ওদের শুনছেন এক গ্রামের ব্যক্তি, আপনি চেনেন নাকি? পাশের গ্রামে। ইনি মানে আমি জানি না এটা হাউ ইজ ইট রিলেটেড, এনার সঙ্গে ইনাকে উনি বলছেন ভালো সম্পর্ক, কিভাবে ভালো উনি কি অন্য কোনো দল করেন? হ্যাঁ, যাকে বিজয় রাজনীতি, এটা ভোটের আগে চক্রান্তটা বোঝাই যাচ্ছে যে যেটা মনে হবে সেটা পুলিশ তো এখন তো আমরা এতদিন ধরে যেটা দেখে এসেছি হ্যান্ড ইন গ্লাভ বলে, যেটাকে আমরা যে পলিটিক্যাল ডিসপেন্সেশন অফ দি স্টেট অ্যান্ড দি পুলিশ অথরিটিস আর হ্যান্ড ইন গ্লাভস। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কোর্টের সাহায্যে কিছু তো পেয়েছি, কিছু অজানার একদম অন্ধকার থেকে বেরিয়ে কিছু আলো দেখতে পেয়েছি। যেমন এফআইআর কপিতে জানতে পেরেছেন যে কি কি কেস আছে বা কি কি ধারা আছে, সেই তরফে ভোটের আগে হাইকোর্ট থেকে কি কোনো রক্ষা কাগজ দাবি করবেন আপনারা?
আমি ওটা আমার মক্কেল আমাকে আগে ইনস্ট্রাক্ট করবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারবো না, কারণ এটা এটা ইটস স্টিল হাসাস থিং। আমার মক্কেল আমাকে যেরকম ইনস্ট্রাক্ট করবেন যে আমরা কি করবো, আমাকে অবভিয়াসলি নেক্সট ডে আজকে টুডে ইজ ফ্রাইডে, আর মানডে মেবি উইল বি টেকিং সাম অ্যাকশনস। মানডে স্যাটারডে টুমরো যদি কালকে তো হাইকোর্ট খোলা নেই, লোয়ার কোর্ট যদি কিছু খোলা থাকে সেখানে গিয়ে আমরা যদি কিছু উই মাইট মেক প্রেস, বাট দিস ইজ প্রিম্যাচিওর, এই মুহূর্তে আমরা সেটা বলা যাবে না, কারণ আমার মক্কেল আমাকে সেটা ইনস্ট্রাক্ট করলে তারপর আমরা দেখবো। ইয়েস উই আর প্ল্যানিং টু ডু সামথিং, এটার এগেন্সে কিছু তো করতে হবে।